أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Enlightenment আসলে কি? Enlightenmentকে অনেকে একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন বলে, অনেকে এটাকে সাংস্কৃতিক আন্দোলন বলে, আবার অনেকে বলে যে এটা একটা দার্শনিক আন্দোলন। এনলাইটেনমেন্টের ফলে রাজনৈতিক ক্ষেত্র ব্যাপক পরিবর্তন আসছে। রাজনীতি, দর্শন, বিজ্ঞান, সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রেই আসলে এনলাইটেনমেন্টের ফলে পরিবর্তন আসছে। তবে এনলাইটেনমেন্টকে নিছক একটা ইন্টেলেকচুয়াল বা দার্শনিক আন্দোলন হিসেবে না দেখে এটাকে ইউরোপের ইতিহাসের একটা পর্যায় এবং চিন্তার একটা নির্দিষ্ট কাঠামো হিসেবে দেখা ভালো আমার মতে। এনলাইটেনমেন্ট হলো পৃথিবীকে দেখার, বাস্তবতাকে বোঝার, মানব জীবনকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট পদ্ধতি, একটা ওয়ার্ল্ড ভিউ, যেটার মূল ভিত্তি হলো মানুষ এবং মানুষের আকল, মানুষের বিচার বুদ্ধি, যুক্তি, অর্থাৎ হিউম্যানিজম এবং র্যাশনালিজম। এনলাইটেনমেন্টের মূল ফোকাস, মূল মাপকাঠি হলো আকল, র্যাশনালিজম, মানবীয় বিচার বুদ্ধি সব, এটাই মূল মাপকাঠি। এটা দিয়ে মানুষ ভালো মন্দ, ভুল শুদ্ধ ঠিক করবে। আকল দিয়ে মানুষ মহাবিশ্বকে বুঝবে, তার জীবনকে বুঝবে এবং তার জীবনকে সাজাবে, উন্নত করবে। তো এই স্টার্টিং পয়েন্ট, এই মূল ভিত্তি থেকে শুরু করে স্রষ্টা, মানুষ, জীবন, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, প্রকৃতি সব কিছুর ব্যাপারে এনলাইটেনমেন্টের সময় এইসব ধ্যান ধারণার আলোকে একটা নতুন ওয়ার্ল্ড ভিউ গড়ে ওঠে। এবং এই চিন্তার কেন্দ্রে কিছু ধারণা আছে। একটা ধারণা হলো মানব জীবনের মূল উদ্দেশ্য হলো জ্ঞান, স্বাধীনতা এবং আনন্দ। এগুলোই হলো মানব জীবনের মূল উদ্দেশ্য। মানুষের কাজ হলো মানবীয় বিচার বুদ্ধির মাধ্যমে এই বিষয়গুলোকে ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ জ্ঞান, স্বাধীনতা, আনন্দ এগুলোর সর্বোচ্চ পরিমাণ অর্জন করার একটা ব্যবস্থা গড়ে তোলা। এনলাইটেনমেন্ট যেসব মূল্যবোধের উপর জোর দেয় সেগুলো হলো স্বাধীনতা, প্রগতি, প্রগ্রেস, সহিষ্ণুতা, টলারেন্স, সাংবিধানিক সরকার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদ ইত্যাদি। এনলাইটেনমেন্ট আরও একটা কথা বলে বা আরও একটা ধারণা দেয়, সেটা হলো শিক্ষা এবং মানবীয় বিচার বুদ্ধির মাধ্যমে, এনলাইটেনমেন্টের শিক্ষাগুলো বাস্তবায়ন করার মাধ্যমে, প্রচার করার মাধ্যমে, এগুলোর বিস্তারের মাধ্যমে ধীরে ধীরে একটা পারফেক্ট সমাজ তৈরি হবে, নিখুঁত সমাজ তৈরি হবে, যেটা মানব জাতিকে একটা নতুন আলোকিত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে যুদ্ধ, বিগ্রহ বা এই ধরনের সমস্যাগুলো ওইভাবে থাকবে না। এক ধরনের একটা নিখুঁত বিশ্ব, একটা ইউটোপিয়া এভাবে এনলাইটেনমেন্টের শিক্ষাগুলো তৈরি করবে। এই চিন্তাধারাটাও এনলাইটেনমেন্টের থিঙ্কারদের মধ্যে বা চিন্তাবিদদের মধ্যে ছিল। এনলাইটেনমেন্ট মানে হলো আলোকায়ন, অর্থাৎ অন্ধকারে আলো আনা। এটাকে অনেক সময় এজ অফ রিজনও বলা হয়। এনলাইটেনমেন্টের পক্ষের লোকেরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করে তার একটা এক্সাম্পল দেখা যায়। বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট একটা লেখা লিখছিল, প্রবন্ধ লিখছিল, সেটার নাম ছিল হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, এনলাইটেনমেন্ট কি। এবং এই প্রবন্ধের শুরুতে বলছে এনলাইটেনমেন্ট হলো মানুষের নাবালেগ থেকে বালেগ হওয়া, মানুষ নাবালক থেকে সাবালক হওয়া, এটা হলো এনলাইটেনমেন্ট। তো নাবালক হওয়ার মানে কি, নাবালেগ হওয়ার মানে কি? এটার মানে হলো অন্যের পরামর্শ, অন্যের উপদেশ বা অন্যের নির্দেশনা ছাড়া নিজের আকল, নিজের যুক্তিবোধ, নিজের বিবেচনা বোধকে ব্যবহার করতে না পারা, এটাই হলো নাবালকত্ব। যখন মানুষ আরেকজনের নির্দেশনা ছাড়া, আরেকজনের গাইডেন্স ছাড়া সাহস করতে পারে না নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করার, এটা হলো নাবালকত্ব। তো কান্ট বলতেছে এনলাইটেনমেন্ট হলো এই যে নাবালকত্ব, এটা থেকে বের হয়ে আসা। তবে সেখানে আরো একটা কথা যুক্ত করছে যে মানুষের এই নাবালকত্বটা হলো স্ব আরোপিত, সেলফ ইম্পোজড। মানুষ নিজেই নিজেকে নাবালক বানায় রাখছিল, সে তার বিচার বুদ্ধি আকলকে ইউজ করতেছিল না। তো এনলাইটেনমেন্ট হলো এই নাবালকত্ব থেকে, এই স্ব আরোপিত নাবালকত্ব থেকে বের হয়ে আসা এবং নিজের বিচার বুদ্ধি আকলকে ব্যবহার করার দুঃসাহস করা। এখানে একটা জিনিস বোঝা দরকার যে এই যে সে বলতেছে যে অন্যের পরামর্শ, অন্যের নির্দেশনা, অন্যের উপদেশ, এখানে এই অন্যটা কে? এই অন্যটা হলো
চার্চ, এই অন্যটা হলো ধর্ম। অর্থাৎ বেসিক্যালি কান্ট যেটা বলতেছে সেটা হলো এনলাইটেনমেন্ট হলো ধর্ম, বাইবেল, চার্চ, রাজা এদের অধীনস্থতা থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করতে শেখা, এটা করার সাহস করা এবং এই বিচার বুদ্ধির আলোকে পৃথিবীকে ব্যাখ্যা করা, সমাজ ও রাষ্ট্র চালানোর পথ খুঁজে নেওয়া। সো এইটা হলো এনলাইটেনমেন্টের বক্তব্য অনুযায়ী তার সংজ্ঞা। এনলাইটেনমেন্টের সময়কাল কোনটা? এই সময়কাল নিয়ে কিছুটা বিতর্ক আছে। কেউ বলে এনলাইটেনমেন্টের শুরু সপ্তদশ শতাব্দীতে, আবার কেউ বলে এটা অষ্টাদশ শতাব্দীতে। কেউ কেউ বলে আইজ্যাক নিউটন 1687 সালে যখন তার বিখ্যাত প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশ করে তখনই এনলাইটেনমেন্টের শুরু। অনেকে আবার বলে এনলাইটেনমেন্টের শুরু সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি 1650 সালের দিকে। ফরাসিরা বলে 1715 থেকে 1789 পর্যন্ত যে সময়টা, ফরাসি বিপ্লবের সময় পর্যন্ত বেসিক্যালি এটাই হলো এনলাইটেনমেন্ট। আবার অনেকে বলে 1685 সাল থেকে 1815 পর্যন্ত যেই 130 বছরের যে সময়টা, এটাকে দ্য লং 18th সেঞ্চুরি বলা হয়। এই 130 বছরের সময়টাকে, এই সময়টাই হলো আসলে এনলাইটেনমেন্টের টাইম লাইন বা টাইম পিরিয়ড। কাজে এখানে একটা মতপার্থক্য আছে যে এনলাইটেনমেন্টটা আসলে কোন সময়কাল, এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। এবং এই মতপার্থক্যের একটা সহজ কারণ হলো এনলাইটেনমেন্টের ধারণাগুলো সব একই সময়ে একই সাথে তৈরি হয় নাই। এগুলো একটা লম্বা সময় নিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে এবং বিস্তার লাভ করছে। এনলাইটেনমেন্টের বিভিন্ন যারা চিন্তাবিদ, যারা দার্শনিক, তাদের নিজেদের চিন্তাভাবনার মধ্যেও বিভিন্ন পার্থক্য ছিল। এই কারণে এনলাইটেনমেন্টের একটা নির্দিষ্ট টাইম লাইন বা একটা নির্দিষ্ট সময়কাল ঠিক করা একটু কঠিন। তবে আমার মতে 1650 থেকে রাফলি 1820-1830 পর্যন্ত সময়টাকে এনলাইটেনমেন্টের টাইম পিরিয়ড হিসেবে ধরা যায়। তবে এটাও মনে রাখা দরকার, এই সময়টাতে এনলাইটেনমেন্টের মূল ধারণাগুলোর উদ্ভব, কিন্তু এগুলোর বিস্তার, এগুলোর প্রচার, এগুলোর বিবর্তন 1830 সালের পর শেষ হয়ে যায় নাই, বরং এটা চলতেছে, এটা আজও চলতেছে এক অর্থে। এবং আজকের পৃথিবীর যেসব ধ্যান ধারণা, আধুনিক ওয়ার্ল্ড ভিউর যেসব ধ্যান ধারণা, সেগুলোর অধিকাংশের ভিত্তি হলো এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসা বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন দর্শন। এনলাইটেনমেন্টের পেছনে মূল চিন্তাটা কি ছিল, কিভাবে আসলে এটা সূচনা হলো? আমরা একটু আগে বলছি অনেকে এনলাইটেনমেন্টের সূচনা ধরে 1687 সালে। এটা কেন? কারণ 1687 সালে আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটা প্রকাশিত হয়। এখন আইজ্যাক নিউটনের কাজ হলো বিজ্ঞান নিয়ে, তার গবেষণা ছিল বিজ্ঞান নিয়ে, অভিকর্ষ, গতি, গ্রহ, নক্ষত্র, এসব নিয়ে। এর সাথে এনলাইটেনমেন্টের কি সম্পর্ক? সম্পর্কটা হলো আইজ্যাক নিউটনের আবিষ্কার, তার মডেল ইউরোপের চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করলো। নিউটন বেসিক্যালি দেখাইলো মহাবিশ্বের কিছু নিয়ম আছে এবং মহাবিশ্বের অনেক কিছু এই নিয়মগুলো দ্বারা ব্যাখ্যা করা যায়। তো নিউটনের আবিষ্কার দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের চিন্তাবিদরা মনে করতে শুরু করলো বিজ্ঞানের মাধ্যমে যদি মহাবিশ্বের নিয়ম জানা যায়, তাহলে বিজ্ঞানের মাধ্যমে হয়তো মানব সমাজ বা মানব জাতির ব্যাপারেও বিভিন্ন নিয়ম জানা যেতে পারে। প্রকৃতির নিয়মগুলোকে বলা হবে ফিজিক্যাল ল, আর মানব সমাজ, মানব জীবনের নিয়মগুলোকে বলা হবে ন্যাচারাল লস, প্রাকৃতিক নিয়ম। তো বিজ্ঞানের মাধ্যমে এই দুটাই বের করা সম্ভব, তারা এটা মনে করলো। তাই তারা যেটা করলো, রাজনীতি, সমাজ, মন, মানব প্রকৃতির মতো বিষয়গুলোতে সায়েন্টিফিক মেথডের অ্যাপ্লিকেশন করার চেষ্টা করলো, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করলো। এভাবে তারা সামাজিক বিজ্ঞান গড়ে তুললো, যেটাকে আমরা বলি সোশ্যাল সায়েন্সেস। এই যে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, এই ডিসিপ্লিনগুলো তারা গড়ে তুলছে, এই শাস্ত্রগুলো তারা গড়ে তুলছে, এটার পেছনে উদ্দেশ্য ছিল সমাজ ও মানুষের ক্ষেত্রে নিউটনের মডেলটা অ্যাপ্লাই করা। নিউটনের মডেলে কি হচ্ছে, অল্প কিছু সূত্র দিয়ে মহাবিশ্বের অনেক বড় বড় বিষয় ব্যাখ্যা করা যাচ্ছে। একইভাবে তারা চাচ্ছিল যে এমন কিছু সূত্র বের করবে তারা, এমন কিছু নিয়ম তারা বের করবে যেগুলোর মাধ্যমে মানব সমাজ এবং মানব প্রকৃতি সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করা যাবে। এখানেই আসলে এনলাইটেনমেন্টের চিন্তার মূল শুরুটা আমরা ধরতে পারি, যে মানুষের ক্ষেত্রে, মানব সমাজের ক্ষেত্রে, মানব প্রকৃতির ক্ষেত্রে সায়েন্টিফিক মেথডটা অ্যাপ্লাই করা, বৈজ্ঞানিক পদ্ধতিটা অ্যাপ্লাই করার চেষ্টা। এবং তারা এই ধারণা থেকে আসতেছিল যে এভাবে যদি কোনো মডেল গড়ে তোলা যায়, তাহলে
একদম নিখুঁতভাবে মানব সমাজকে ব্যাখ্যা করা যাবে এবং মানব সমাজের উন্নতিও করা যাবে। এই চিন্তা থেকেই তারা নতুন একটা ওয়ার্ল্ড ভিউ বা নতুন একটা সিস্টেম তৈরি করার দিকে অগ্রসর হলো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো বিজ্ঞানের কাজ বস্তু জগৎ নিয়ে, যেটাকে সামাজিক বিজ্ঞান বলা হয়, সোশ্যাল সায়েন্সেস বলা হয়, সেটার কাজ মানুষ নিয়ে, মানবিক আবেগ, অনুভূতি, সমাজ, এইসব নিয়ে। এখানে কি বৈজ্ঞানিক পদ্ধতি আসলে কার্যকর হইতে পারে কিনা, এটা একটা বড় প্রশ্ন। মানুষ কি বস্তু, নাকি মানুষের ক্ষেত্রে সায়েন্টিফিক মেথডের প্রয়োগ, বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ একটা মিস অ্যাপ্লিকেশন, একটা ভুল? এই যে একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল, মানুষ, মানব জীবন, সমাজ, এসবের ব্যাপারে কি করণীয়, এটা বিজ্ঞানের মাধ্যমে জানা সম্ভব, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে জানা সম্ভব। কিভাবে সমাজকে গোছানো উচিত, আইন কেমন হওয়া উচিত, শাসন কেমন হওয়া উচিত, এগুলো বিজ্ঞান আমাদের বলতে পারবে। কিভাবে বাঁচা উচিত, এটা বিজ্ঞান আমাদের বলতে পারবে। কি করা উচিত, এটা বিজ্ঞান আমাদের বলতে পারবে। এই বিশ্বাসটা, এই ধারণাটা আসলে একটা বস্তুবাদী ধারণা, এবং বস্তুবাদ এনলাইটেনমেন্টের একটা বড় অংশ। আমরা এর আগে রেনেসা এবং রিফরমেশন নিয়ে আলোচনা করছি, এবং এই দুটাই ছিল আসলে পরিবর্তনের প্রক্রিয়া। এই দুটার মাধ্যমে ইউরোপের চিন্তায় একটা বড় ধরনের পরিবর্তন আসছিল। দুটা ক্ষেত্রেই অতীতের চিন্তা থেকে বের হয়ে আসা, প্রথা ত্যাগ করার একটা প্রবণতা কাজ করতেছিল। আগেকার যে কর্তৃপক্ষ ছিল তাদের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসার একটা ব্যাপার ছিল। ফলে ইউরোপের চিন্তায় এটা একটা বড় প্রভাব ফেলল, রেনেসা এবং রেফরমেশন। এর সাথে যুক্ত হলো সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি। গত দর্শে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। মুসলিমদের কাছ থেকে, ইবনুল হাইসামের কাছ থেকে ইউরোপ সায়েন্টিফিক মেথড শিখলো, বৈজ্ঞানিক পদ্ধতি শিখলো, এবং এটা ব্যবহার করার ফলে ইউরোপের বিজ্ঞানের জগতে অনেক পরিবর্তন আসলো। কোপারনিকাস, নিউটন, গ্যালিলেও, এদের আবিষ্কারের ফলে হাজার বছর ধরে চলে আসা অনেক ধ্যান ধারণা ভেঙে গেল, এবং এটাও এনলাইটেনমেন্টের যে মনস্তত্ত্ব সেটা তৈরির পেছনে ভূমিকা রাখলো। কাজেই এনলাইটেনমেন্টের মনস্তত্ত্বের পেছনে আমরা তিনটা জিনিস দেখতে পাই। এক, সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা তারা মুসলিমদের কাছ থেকে পাইছিল। দুই, রেনেসা থেকে পাওয়া হিউম্যানিজম, যেখানে মানুষকে এবং মানুষের আকলকে সবকিছুর কেন্দ্র বানানো হয়। এবং তিন, রেফরমেশন। রেফরমেশন থেকে একটা প্রবণতা আসলো প্রথা বিরোধিতার, এবং রেফরমেশন থেকে একটা প্রবণতা আসলো বিদ্যমান কর্তৃপক্ষকে প্রশ্ন করার। এটাও এনলাইটেনমেন্টের মনস্তত্ত্বকে তৈরির পেছনে ভূমিকা রাখলো। এই বিষয়গুলোর উপর ভর করে তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে মৌলিক যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর খোঁজা শুরু করলো। এনলাইটেনমেন্টের প্রভাব বহুমুখী। আজকের বিশ্বে অধিকাংশ মানুষ যে দিন, যে আকিদা ফলো করে, যে ওয়ার্ল্ড ভিউ অনুসরণ করে, তার অধিকাংশই এনলাইটেনমেন্টের ফসল। এটা জীবনের নানা দিককে প্রভাবিত করছে। তা আমরা এখানে অল্প কয়েকটা দিক আলোচনা করব। মানব জীবনের কোন কোন দিকগুলোকে এনলাইটেনমেন্টের চিন্তা প্রভাবিত করছে তার কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। যে জায়গাগুলোতে এনলাইটেনমেন্টের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তার একটা হলো রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি। 1642 থেকে 1651 পর্যন্ত ব্রিটেনে একটা গৃহযুদ্ধ হয়, সিভিল ওয়ার। এই যুদ্ধটা হয় রাজা এবং অভিজাতদের মধ্যে, পার্লামেন্টের মধ্যে, বিটুইন দ্য কিং অ্যান্ড দ্য পার্লামেন্ট। এরকম যুদ্ধ নতুন কিছু না, এর আগেও হয়েছে। কিন্তু এই সময়ে ইউরোপে নতুন চিন্তাভাবনা তৈরি হচ্ছিল, নতুন ধ্যান ধারণা বিস্তার পাচ্ছিল। ফলে এই যে গৃহযুদ্ধ, এটার প্রতিক্রিয়ায় তখনকার দার্শনিকরা তাদের নতুন ধ্যান ধারণার আলোকে রাজনৈতিক কাঠামো এবং শাসন কাঠামোর ব্যাপারে নতুন করে ভাবতে শুরু করলো। তারা মনে করলো যে ইউরোপীয় রাজনীতিতে যে অস্থিতিশীলতা আছে, যে অস্থিরতা আছে, এটার মূল কারণ হলো ধর্মীয়। ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যকার যে দ্বন্দ্ব, এটার কারণেই আসলে বারবার ইউরোপে এই যুদ্ধগুলো হচ্ছে, এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তখনকার সময়ে ইউরোপের রাজাদের শাসনের বৈধতা আসতো ধর্ম থেকে, ধর্ম বলতে চার্চের কাছ থেকে। বলা হইতো যে রাজারা শাসন করে ঐশ্বরিক ক্ষমতা বলে, রুল বাই ডিভাইন রাইট। অর্থাৎ রাজাদের শাসনের যে বৈধতা, এটা আস্তে আস্তে স্রষ্টার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে। এবং এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা দ্বিতীয় দর্শে বলছিলাম যে রোমের পতনের পর ইউরোপের বর্বর গোত্রগুলোর মধ্যে ক্যাথলিক আকিদার বিস্তার ঘটল। কিন্তু এটা কিভাবে ঘটল? ক্যাথলিক চার্চ বিভিন্ন গোত্রের কাছে গিয়ে বলল, বিভিন্ন গোত্রের নেতার কাছে গিয়ে বলল যে আমরা তোমাদের সাথে একটা চুক্তিতে আসবো,
সেই চুক্তিটা কি? চুক্তি হলো যে তোমরা ক্যাথলিক হবা, তোমরা আমাদের ধর্মীয় কর্তৃত্ব মেনে নিবা, আমাদের সাথে থাকবা, বিনিময়ে আমরা তোমাদের নেতৃত্বের, তোমাদের শাসনের বৈধতা দিব। আমরা বলবো যে তোমরা স্রষ্টার পক্ষ থেকে মনোনীত শাসনের জন্য, এটা তোমাদের নেতৃত্বকে বৈধতা দিবে। তো এই যে ধারণাটা শাসনের বৈধতা আসতেছে স্রষ্টার কাছ থেকে, এটাই হলো ঐশ্বরিক অধিকার বলে শাসন, ডিভাইন রাইট টু রুল। এবং সপ্তদশ শতাব্দীর ইউরোপেও এই ধারণাটা ছিল। তখনও মনে করা হতো যে শাসনের বৈধতা আসে ধর্ম থেকে, অর্থাৎ চার্চের কাছ থেকে, ধর্মীয় কর্তৃপক্ষের কাছ থেকে। তো এই সময়কার দার্শনিকরা এটার একটা বিকল্প খুঁজতে শুরু করলো, কারণ তারা মনে করতেছিল যে শাসনের সাথে ধর্মের সম্পর্কটা আসলে একটা অস্থিরতা তৈরি করতেছে। এটার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে। কাজেই শাসনের এমন একটা ভিত্তি খুঁজে বের করতে হবে, এমন কোনো ভিত্তি আনতে হবে যেটা সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, যেটা ধর্মীয় কর্তৃপক্ষের উপর নির্ভরশীল না, যেটার জন্য আপনার চার্চের কাছে যেতে হবে না, যেটার জন্য আপনার ধর্মগুরুর কাছে যেতে হবে না, যেটার ভিত্তি হবে দুনিয়াবি কিছু, এবং এতে করে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। এই কাজটা করতে গিয়ে তারা কিছু কনসেপ্ট নিয়ে আসলো, যেমন সোশ্যাল কন্ট্রাক্ট, ন্যাচারাল রাইটস, সভরেন্টি, ক্ষমতার বিভাজন, রাষ্ট্র ধর্মের বিচ্ছেদ ইত্যাদি। এর কয়েকটা নিয়ে আমরা এখানে এখন আলোচনা করব। প্রথম যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি তত্ত্ব। এই তত্ত্বের মূল আলোচনা কি নিয়ে? এটার আলোচনা হলো ব্যক্তির উপর রাষ্ট্রের যে কর্তৃত্ব, এটার বৈধতা নিয়ে। দেখেন, প্রত্যেক নাগরিকের উপর রাষ্ট্রের একটা কর্তৃত্ব থাকে। রাষ্ট্র চাইলে আপনার কাছ থেকে ট্যাক্স নিতে পারে, রাষ্ট্র আপনাকে বাধ্য করতে পারে তার আইন মেনে চলতে, এবং রাষ্ট্র আপনাকে বলতে পারে যে আমাদের এখন যুদ্ধ চলতেছে, বাধ্যতামূলকভাবে তোমার এখন যুদ্ধে যেতে হবে। এরকম অনেক দিক থেকে রাষ্ট্র নাগরিকের উপর কর্তৃত্ব করে। এই যে কর্তৃত্ব, এটার ভিত্তি কি? এটা কোথা থেকে আসতেছে? কিসের ভিত্তিতে রাষ্ট্র বা শাসক বা সরকার এই কর্তৃত্বটা পাচ্ছে? আগে বলা হচ্ছিল যে এটা আসতেছে স্রষ্টার কাছ থেকে, ঐশ্বরিক অধিকার বলে শাসন, ডিভাইন রাইট টু রুল। কিন্তু এখনকার চিন্তাবিদরা, অর্থাৎ এনলাইটেনমেন্টের সময়কার চিন্তাবিদরা, এটার একটা বিকল্প ব্যাখ্যা দিতে চাচ্ছেন। তারা চাচ্ছেন এমন কোনো ব্যাখ্যা আনতে যেখানে ধর্মের কোনো সংস্পর্শ নাই, যেখানে ধর্মের কোনো ধারণাই নাই। ধর্ম ছাড়া কিভাবে শাসনের বৈধতা দেওয়া যায়, কিভাবে সরকারের কর্তৃত্বের বৈধতা দেওয়া যায়, এই প্রশ্নের উত্তর তারা খুঁজতেছেন। তো এইখানে তারা যে বিকল্প ব্যাখ্যা আনলো সেটাই হলো সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। এবং এনলাইটেনমেন্টের সময় এই যে সামাজিক চুক্তি তত্ত্ব, এটাই রাজনৈতিক বৈধতার মূল তত্ত্ব হয়ে উঠল ইউরোপে। তো এই যে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি তত্ত্ব, এটার মূল বক্তব্য কি? এটার মূল বক্তব্য হলো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, স্বেচ্ছায় তার কিছু স্বাধীনতা, তার কিছু অধিকার রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে। এই কর্তৃপক্ষ হইতে পারে রাজা, এই কর্তৃপক্ষ হইতে পারে কোনো পার্লামেন্ট, এই কর্তৃপক্ষ হতে পারে অধিকাংশের ইচ্ছা। কিন্তু মূল পয়েন্ট হলো ব্যক্তি, মানুষ, ইন্ডিভিজুয়াল স্বেচ্ছায় তার কিছু অধিকার, তার কিছু স্বাধীনতা পলিটিক্যাল অথরিটির কাছে, রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে সারেন্ডার করছে। বিনিময়ে রাজনৈতিক কর্তৃপক্ষ তাকে কি দিবে? রাজনৈতিক কর্তৃপক্ষ তাকে নিরাপত্তা দিবে, এবং তার অন্যান্য যেসব অধিকার আছে সেগুলো প্রোটেক্ট করবে, সেগুলো সংরক্ষণ করবে, প্রতিরক্ষা করবে, এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখবে। অর্থাৎ চুক্তির দুটা পক্ষ এখানে, একদিকে হলো ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি মানুষ, আরেকদিকে হলো সরকার। ব্যক্তি কি করবে? ব্যক্তি তার কিছু অধিকার, তার কিছু স্বাধীনতা সরকারের কাছে হস্তান্তর করবে, সরকারের কাছে সারেন্ডার করবে। বিনিময়ে সরকার তাকে দিবে নিরাপত্তা, সরকার তার অন্যান্য অধিকারও সংরক্ষণ করবে, এবং সরকার আইন শৃঙ্খলা বজায় রাখবে। এটাই হলো সোশ্যাল কন্ট্রাক্ট, এটাই হলো সামাজিক চুক্তি। এই যে এখানে ইন্ডিভিজুয়ালস এবং রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হইল। এই যে সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা, সামাজিক চুক্তির ধারণা, এটা কোথা থেকে আসলো? এনলাইটেনমেন্টের চিন্তাবিদরা প্রথমে এমন একটা অবস্থার কথা চিন্তা করলো যেখানে কোনো ধরনের রাজনৈতিক কাঠামো নাই, কোনো ধরনের সামাজিক কাঠামো নাই, যেখানে কোনো আইন নাই, কোনো নেতা নাই, কোনো সমাজ নাই, কোনো রাষ্ট্র নাই, কোনো শাসন নাই, কিছুই নাই।
মনে করেন হাজার হাজার বছর আগে কোনো একটা অবস্থা। এই অবস্থাটাকে তারা নাম দিল স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার, প্রাকৃতিক অবস্থা। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা থট এক্সপেরিমেন্ট। এটা একটা কাল্পনিক জিনিস, এটা আসলে ছিল কি না ছিল সেটা আসলে তারা জানে না। এনলাইটেনমেন্টের দার্শনিকরা ধরে নিল অনেক অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে নিশ্চয়ই এমন একটা সময় ছিল যখন কোনো সমাজ ছিল না, কোনো সরকার ছিল না, কোনো শাসন ছিল না, কোনো সুশৃঙ্খল ব্যবস্থাও ছিল না। এই যে অবস্থা, যেটাকে তারা স্টেট অফ নেচার বলতেছে, প্রাকৃতিক অবস্থা বলতেছে, যেখানে রাষ্ট্র নাই, সমাজ নাই, আইন নাই, কিছুই নাই, এই অবস্থায় জীবন কেমন ছিল? এই অবস্থা থেকে কিভাবে প্রথমবারের মতো সরকার তৈরি হইল এবং কেন মানুষ সরকার তৈরি করলো? এই প্রশ্নগুলো থেকেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি তত্ত্বের শুরু। আর এই ব্যাপারে সর্বপ্রথম যে বিস্তারিত আলোচনা করলো সে হলো থমাস হবস। হবস ছিল একজন ইংলিশ দার্শনিক। তাকে আধুনিক রাজনৈতিক দর্শনের জনক বলা হয়, মডার্ন পলিটিক্যাল ফিলসফির জনক বলা হয়। 1651 সালে তার একটা বই বের হয় যেটার নাম ছিল লেভায়াথান, এবং এই বইতে তার মূল চিন্তাভাবনা মোটামুটি চলে আসছে। এটা অত্যন্ত বিখ্যাত, প্রভাবশালী এবং বিতর্কিত একটা বই। সেই সময় এটা অনেক বিতর্কের জন্ম দিয়েছিল এবং এটা আসলে রাজনীতির ব্যাপারে ইউরোপের যে চিন্তা সেটাকে বদলায় দিয়েছিল। হবস যেটা করলো সেটা হলো সে শাসনের মূল যে ভিত্তি সেটাকে বদলায় দিল। আগে শাসনের ভিত্তি ছিল ধর্মীয়, ডিভাইন রাইট, শাসনের ঐশ্বরিক অধিকার। শাসনের বৈধতা আসতেছে ধর্ম থেকে, ধর্মীয় কর্তৃপক্ষের কাছ থেকে। হবস এটা বদলায় দিল। সে বলল শাসকের শাসনের যে বৈধতা এটা আসবে সোশ্যাল কন্ট্রাক্ট থেকে, ধর্ম থেকে না। এবং শাসকের সার্বভৌমত্বের যে ধারণা সেটাকেও সে অনেক দূর আগায় নিয়ে গেল। হবস শাসনের বৈধতা তৈরি করলো এভাবে। স্টেট অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক অবস্থা, যেখানে কোনো রাজনৈতিক কাঠামো নাই, কোনো সামাজিক কাঠামো নাই, কোনো নিয়ম কানুন নাই, এমন অবস্থায় প্রত্যেক মানুষের সীমাহীন স্বাধীনতা থাকে, আনলিমিটেড ন্যাচারাল ফ্রিডম। সে যা ইচ্ছা তাই করতে পারে, সে চাইলে খুন করতে পারে, সে চাইলে রেপও করতে পারে। এবং এরকম পরিস্থিতিতে মানুষের সংঘাতটা অবধারিত। সংঘাত মানুষের জীবনের নিত্য নৈমিত্তিক একটা অংশ হয়ে যাবে, মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। এবং অভাব এবং অনিশ্চয়তার কারণে একদম নিরীহ মানুষও, মানে যে যুদ্ধ করতে চায় না, যে ধ্বংস করতে চায় না, যে রেপ করতে চায় না, এমন মানুষও বারবার অপরের সাথে সংঘাতে জড়া যাবে, কারণ অভাব আছে এবং অনিশ্চয়তা আছে এই ধরনের জীবনে। এই যে একটা অবস্থা যেখানে সবার সাথে সবার সংঘাত চলতেছে, এটাকে হবস বলল ওয়ার অফ অল এগেনস্ট অল। এটা হলো হবসের কথা। আমরা হবসের ব্যাখ্যা এখন আলোচনা করতেছি। তো এই যে স্টেট অফ নেচার, যেখানে সবাই সবার বিরুদ্ধে সংঘাতে লিপ্ত, এটা সবার জন্যই ক্ষতিকর। তো এই অবস্থায় স্বাধীন মানুষ স্বেচ্ছায় একটা চুক্তিতে আসলো। তারা চুক্তিতে আসলো একটা সমাজ তৈরির জন্য, একটা রাজনৈতিক কাঠামো তৈরির জন্য, যাতে করে সবার জানমালের নিরাপত্তা থাকে। এবং সবাই চুক্তি করে একজন সভরেন, একজন সার্বভৌম সত্তার অধীনস্থ হলো। এই সার্বভৌম সত্তা হইতে পারে রাজা, এই সার্বভৌম সত্তা হতে পারে পার্লামেন্ট বা অন্য কিছু। মোট কথা, সব মানুষ একসাথে হইল এবং তারা স্বেচ্ছায় একটা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের অধীনতা মেনে নিল। এই জন্য তারা নিজেদের কিছু স্বাধীনতা স্যাক্রিফাইস করলো, নিজেদের কিছু স্বাধীনতা ছেড়ে দিল। এবং তারা এই যে শাসক, তার চূড়ান্ত কর্তৃত্ব মেনে নিল। এই সার্বভৌম শাসকের ব্যাপক ক্ষমতা থাকবে। এমন শাসক স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এমন শাসক জুলুম করতে পারে। কিন্তু হবসের মতে স্টেট অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক অবস্থা, যেখানে সবার সাথে সবার সংঘাত, এটার চাইতে একজন সার্বভৌম শাসকের অধীনে নিরাপত্তা পাওয়া, শৃঙ্খলা পাওয়া, যদিও কিছুটা জুলুম হচ্ছে, এটা বেটার। অর্থাৎ হবসের বক্তব্য হলো মানুষ তার ব্যক্তিগত স্বার্থ দ্বারা চালিত হয় এবং কোনো কর্তৃপক্ষ না থাকলে এর ফলে সবার মধ্যে সংঘাত তৈরি হয়। তাই মানুষকে নিয়ন্ত্রণের জন্য প্রবল ক্ষমতাশালী একটা সার্বভৌম শাসক বা কর্তৃপক্ষ দরকার। আর এই শাসক হবে একক ক্ষমতার অধিকারী। সে কারোর সাথে ক্ষমতা ভাগাভাগি করবে না, বিশেষ করে সে ধর্মীয় কর্তৃপক্ষের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে না। শাসনের ব্যাপারে চার্চ বা পোপ নাক গলাতে পারবে না। হবসের ধারণার অনেক ইন্টারেস্টিং ইমপ্লিকেশন আছে। তার ধারণা থেকে এমন অনেকগুলো দিক উঠে আসে যেগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায়। বিশেষ করে সার্বভৌমত্বের যে ধারণা সে দিচ্ছে, এটা নিয়ে অনেক আলোচনা করা সম্ভব।
কিন্তু একটা দিক যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হলো হবসের যে ধারণা, এখান থেকে সেকুলারিজমের একটা আইডিয়া চলে আসে। কিন্তু প্রথমত শাসনের যে ভিত্তিটা ছিল আগে ধর্মের উপরে, সেটাকে সরায় সে নিয়ে আসলো সোশ্যাল কন্ট্রাক্টের উপরে। শাসনের ভিত্তি হলো সোশ্যাল কন্ট্রাক্ট। আবার হবসের মডেলে রাষ্ট্রের আইন কি হবে এটা ঠিক করার একমাত্র ইখতিয়ার হলো শাসকের। এখানে আর কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো অধিকার নাই। শাসক এখানে একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী। শাসক চাইলে ধর্মভিত্তিক আইন রাখতে পারে, চাইলে না রাখতে পারে। যদি তার কাছে মনে হয় যে রাষ্ট্রের শান্তি এবং কল্যাণের জন্য ধর্মীয় আইন রাখা যাইতে পারে, তাহলে সে রাখবে। যদি তার মনে হয় যে না, রাখা যাবে না, তাহলে সে রাখবে না। এটা সম্পূর্ণ তার ইচ্ছার অধীন। অর্থাৎ কর্তৃত্ব, সিদ্ধান্ত হলো শাসকের, এবং এটা আধুনিক সেকুলারিজমের একটা মৌলিক দিক। তবে আধুনিক সেকুলারিজমের সাথে তার অবস্থানের একটা ছোট পার্থক্য আছে। আধুনিক সেকুলারিজমে কোনো ধরনের ধর্মীয় আইন আসলে কাম্য না, তারা চায় না কোনো ধরনের ধর্মীয় আইন। কিন্তু হবস বলতেছে যে শাসক চাইলে ধর্মীয় আইন থাকতে পারে, এটা শাসকের সিদ্ধান্ত। সে চাইলে থাকবে, না চাইলে থাকবে না। কাজেই অলরেডি হবস আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা শাসককে দিয়ে দিছে। আইন প্রণয়নের একচ্ছত্র অধিকার সে আসলে শাসককে দিয়ে দিছে, এবং এটাই সেকুলারিজমের মৌলিক কেন্দ্র। এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা মনে করি যে সেকুলারিজম মানে হয়তোবা ধর্ম বিরোধী হওয়া বা ধর্মের প্রতি বিদ্বেষ রাখা বা এই ধরনের কিছু, বাট এটা আসলে জরুরি না। আলটিমেটলি সেকুলারিজমের মূল কথা হলো আইন প্রণয়নের মূল কর্তৃত্ব শাসকের। এখানে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না, এবং হবসের চিন্তায় এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেল। সে এটার একটা তাত্ত্বিক ভিত্তি তৈরি করলো সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হলো ন্যাচারাল রাইটস। বাংলা করলে হয় প্রাকৃতিক অধিকার অথবা সহজাত অধিকার। আমার মতে সহজাত অধিকার এটা বেটার অনুবাদ। তো ন্যাচারাল রাইটস বা সহজাত অধিকারের ধারণাটা আসলে কি? মূল ধারণাটা হলো মানুষের দুই ধরনের রাইটস বা অধিকার আছে। একটা হলো ন্যাচারাল রাইটস, সহজাত অধিকার, আরেকটা হলো লিগ্যাল রাইটস, আইনি অধিকার। ন্যাচারাল রাইট বা সহজাত অধিকার হলো ওই সব অধিকার যেগুলো কোনো নির্দিষ্ট আইন, সমাজ বা রাষ্ট্র কাঠামোর উপর নির্ভরশীল না। এগুলো মৌলিক, এগুলো সর্বজনীন, এবং এগুলো অবিচ্ছেদ্য। এই সহজাত অধিকারগুলো মানুষের বানানো আইন দিয়ে রদ করা যায় না, প্রত্যাহার করা যায় না। এগুলো মানুষের জন্মগত, এগুলো মানুষের জন্য সহজাত অধিকার। আরেকটা হলো লিগ্যাল রাইট বা আইনি অধিকার। আইনি অধিকার আসে কোনো নির্দিষ্ট আইনি কাঠামো থেকে, কোনো নির্দিষ্ট সমাজ বা শাসন ব্যবস্থা থেকে। এগুলোকে চাইলে পরিবর্তন করা যায়, এগুলোকে চাইলে সংশোধন করা যায়, প্রত্যাহার করা যায়, কারণ এগুলো মানুষের বানানো আইন। যেটাকে পজিটিভ ল বলা হয়, সেটাও এই লিগ্যাল রাইটের সাথে আসলে সম্পর্কিত। কাজেই দুই ধরনের আইন আছে, একটা হলো ন্যাচারাল রাইটস, আরেকটা হলো লিগ্যাল রাইটস, সহজাত অধিকার এবং আইনি অধিকার। সহজাত অধিকার আসতেছে জন্মগতভাবে, মানুষের মধ্যে সহজাতভাবে কিছু অধিকার আছে। এগুলো কোনো রাষ্ট্রের উপর, কোনো আইনের উপর, কোনো শাসকের উপর নির্ভরশীল না, এগুলো জন্মগতভাবে মানুষের থাকে। ন্যাচারাল রাইটসের কথা আলোচনা করতে গেলে এনলাইটেনমেন্টের আরেকজন বিখ্যাত দার্শনিকের কথা চলে আসে, জন লক। জন লক একজন ব্রিটিশ দার্শনিক, এবং তাকে এনলাইটেনমেন্টের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের একজন বলা যায়, এবং তাকে লিবারালিজমের জনকও বলা হয়। সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির যে তত্ত্ব থমাস হবসের কাছ থেকে আসছিল, জন লক সেটাকে মোটামুটি গ্রহণ করলো। স্টেট অফ নেচারের অবস্থায়, অর্থাৎ প্রাকৃতিক অবস্থায় ইন্ডিভিজুয়ালরা, ব্যক্তি মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে। তারা স্বেচ্ছায় সরকারের কাছে তাদের কিছু অধিকার হস্তান্তর করবে, বিনিময়ে সরকার তাদেরকে নিরাপত্তা দিবে, তাদের অন্যান্য অধিকার সংরক্ষণ করবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে। এই তত্ত্বটা জন লক মোটামুটি গ্রহণ করলো। তবে সে এটাকে আরো আগায় নিয়ে গেল এবং এটার সাথে ন্যাচারাল রাইটসের ধারণাটা যুক্ত করলো। জন লক বলল মানুষের তিনটা মৌলিক ন্যাচারাল রাইট বা সহজাত অধিকার আছে: লাইফ, লিবার্টি, প্রপার্টি। জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি। মানুষের অধিকার আছে তার জীবন সংরক্ষণ করার। মানুষের জন্ম হয় স্বাধীন জীব হিসেবে, মানুষ স্বাধীনতা সহ জন্ম নেয়, এবং মানুষের অধিকার আছে সম্পত্তির মালিক হওয়ার। তার সম্পত্তি, এটা তার অধিকার। এবং এই অধিকারগুলো মানুষকে দিছেন স্রষ্টা, কোনো সমাজ বা কোনো সরকার দেয় নাই, কোনো রাজা দেয় নাই। এবং লক বলল শাসন ক্ষমতার মূল উৎস হলো মানুষ।
মানুষ স্বেচ্ছায় তাদের এই ক্ষমতার কিছু অংশকে সরকারের কাছে হস্তান্তর করে, বিনিময়ে সরকার মানুষের এই যে ন্যাচারাল রাইটস, এই যে সহজাত অধিকার, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি, এই অধিকারগুলো রক্ষা করে। কাজে একটা লিবারেল রাষ্ট্রে সেনাবাহিনীর উদ্দেশ্য হলো জনগণের এই ন্যাচারাল রাইটসগুলা, জনগণের এই সহজাত অধিকারগুলো সংরক্ষণ করা, প্রতিরক্ষা করা। আমেরিকার আর্মির কাজ হলো আমেরিকার মানুষের জীবন, তাদের স্বাধীনতা এবং তাদের সম্পত্তি সংরক্ষণ করা। এজন্যই ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এটার যখন বৈধতা দেওয়া হচ্ছিল, তখন দেখবেন আমেরিকান প্রেসিডেন্টরা এই ধরনের কথাগুলো আনছে। যেমন বুশ বলছে, র্যাডিক্যাল মুসলিমরা আমেরিকানদের স্বাধীনতাকে ঘৃণা করে, আমেরিকানদের ফ্রিডমকে, আমেরিকানদের লিবার্টিকে র্যাডিক্যাল মুসলিমরা ঘৃণা করে, আর এই জন্য তারা আমেরিকাকে আক্রমণ করছে। এখন ফ্রিডম রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমেরিকা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং তারা আরও বলছিল যে তারা ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করতে যাচ্ছে সেখানকার মানুষদের মুক্ত করার জন্য, বিশেষ করে সেখানকার নারীদের ফ্রিডম এবং লিবার্টি দেওয়ার জন্য। র্যাডিক্যাল মুসলিমদের অধীনে নারীদের অধিকার থাকে না, নারীদের স্বাধীনতা থাকে না, আমেরিকা তাদেরকে স্বাধীন করতে যাচ্ছে। এবং একই কথা ওবামাও বলছে। এভাবে তাদের যেসব যুদ্ধ, এটার বৈধতা দেওয়ার জন্য তারা এনলাইটেনমেন্টের ডিসকোর্স নিয়ে আসছে, এনলাইটেনমেন্টের কথাগুলো নিয়ে আসছে। জন লকের চিন্তার একটা বড় দিক হলো ন্যাচারাল রাইটসের যে ধারণা, সে এটা নতুনভাবে আনছিল এটা। আরেকটা দিক হলো জন লক ব্যক্তির স্বাধীনতাকে তার চিন্তার একদম কেন্দ্রে রাখছিল। তার দর্শনে ব্যক্তির স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা, বাকি সব কিছুর চেয়ে এটা গুরুত্বপূর্ণ। এবং তাদের যে রাজনৈতিক দর্শন, তাদের যে রাজনৈতিক তত্ত্ব, এগুলোর মূল বিশ্লেষণ শুরু হচ্ছে ব্যক্তিকে দিয়ে, পরিবারকে দিয়ে না, গোত্রকে দিয়ে না, ব্যক্তিকে দিয়ে। এবং তারা বলতেছে যে সরকারের দায়িত্ব হলো ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা, ইন্ডিভিজুয়ালের যে স্বাধীনতা আছে, ইন্ডিভিজুয়ালের যে লিবার্টি আছে, সেটাকে রক্ষা করা, মানুষের যা ইচ্ছা তাই করার স্বাধীনতা রক্ষা করা। অর্থাৎ তাদের এই পুরো অ্যানালিসিসের ভিত্তি হলো ব্যক্তি এবং ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার। ফলে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে ধারণা, যেটা আমরা আজকে দেখি, সেটার পেছনে থমাস হবস এবং বিশেষ করে জন লকের ভূমিকা অনেক। এভাবে হবস এবং লকের চিন্তা থেকে শাসনের একটা সেকুলার ভিত্তি তৈরি হলো, শাসনের একটা বিকল্প ভিত্তি তৈরি হলো। আগে শাসনের ভিত্তি ছিল ঈশ্বরের কাছ থেকে পাওয়া অধিকার, চার্চের কাছ থেকে দেওয়া অনুমোদন। এখন শাসনের ভিত্তি হলো সোশ্যাল কন্ট্রাক্ট এবং ন্যাচারাল রাইটস। শাসকের বৈধতার জন্য এখন আর ধর্মের কাছে যেতে হবে না, এখন আর চার্চের কাছে যেতে হবে না, দুনিয়াবি চিন্তা দিয়েই এই বৈধতা দেয়া যাবে। এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সেপারেশন অফ পাওয়ার অথবা ক্ষমতার বিভাজন তত্ত্ব। ক্ষমতার বিভাজন তত্ত্বের পেছনে মূল অবদান হলো ফরাসি দার্শনিক মন্তেস্কুর। মন্তেস্কু বলল, এই যে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে সরকার তৈরি হচ্ছে বা সরকারের কথা বলা হচ্ছে, এই সরকারকে তো প্রচণ্ড ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন এই সরকার যদি অধিকার রক্ষার বদলে অধিকার হরণ করা শুরু করে, রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কি হবে? সরকারের দায়িত্ব হলো জীবন, স্বাধীনতা, সম্পদ এগুলো রক্ষা করা। এটার ভিত্তিতেই তো চুক্তি হলো, তাই না? কিন্তু সরকার তো যে কোনো ব্যক্তির চেয়ে শক্তিশালী, অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। এখন সরকার যদি নিজেই ব্যক্তির এই অধিকারগুলো হরণ করা শুরু করে, সরকার যদি মানুষকে গুম করা শুরু করে, খুন করা শুরু করে, অন্যায়ভাবে বন্দি করে রাখে, তার সম্পদ ছিনায় নেয়, তাহলে কি হবে? এই যে প্রচণ্ড ক্ষমতাবান যে সরকার, এই যে প্রচণ্ড শক্তিশালী লেভায়াথান, এটার মোকাবেলা কিভাবে করা হবে? তো এটা সমাধান হিসেবে মন্তেস্কু একটা প্রস্তাব দিল। সে বলল যে রাষ্ট্রের বিভিন্ন অংশ থাকবে এবং এই অংশগুলোর মধ্যে ক্ষমতার বিভাজন থাকবে, সেপারেশন অফ পাওয়ার। যে সব ক্ষমতা রাষ্ট্রের কোনো একটা অংশের হাতে কেন্দ্রীভূত থাকবে না। রাষ্ট্রের তিনটা অংশ থাকবে। একটা হলো নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটার প্রধান হলো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। আরেকটা হবে বিধান প্রণয়নকারী বিভাগ বা আইনসভা, লেজিসলেটিভ ব্রাঞ্চ, যেটা হলো সংসদ। এবং তৃতীয় একটা হলো বিচার বিভাগ, জুডিশিয়ারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলা। এবং এই প্রতিটা বিভাগের হাতে নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকবে, কারো হাতে একক ক্ষমতা থাকবে না, এবং প্রতিটা অংশ আলাদা হবে। তারা নিজেদের ভূমিকা স্বাধীনভাবে পালন করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্রতিটা বিভাগ
অন্য দুটা বিভাগের উপর নজরদারি করবে, মানে তারা দেখবে যে অন্য কেউ যেন তার ক্ষমতার অপব্যবহার না করে। এভাবে তারা একে অপরের উপর চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করবে। এই চিন্তাটা কাগজে কলমে খুবই ভালো শোনায় এবং খুবই যৌক্তিক মনে হয়, কিন্তু এটার বাস্তবতা আসলে কতটুকু? রাষ্ট্র, সরকার যদি কোনো নাগরিকের পেছনে লাগে তার অবস্থাটা কি হয়? এই বাস্তবতা আপনাদের সামনেই আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নাই। এমনকি পশ্চিমা দেশগুলোতেও গুয়ান্তানামো বে আছে, স্টিং অপারেশন আছে, বিভিন্ন উদাহরণ আছে যেখানে দেখা যাচ্ছে যে ক্ষমতার বিভাজনের যে তত্ত্ব সেটা বাস্তবে ওইভাবে প্রয়োগ করা যাচ্ছে না, বরং এই প্রচণ্ড শক্তিশালী রাষ্ট্র ইচ্ছামতো নাগরিকের জীবনে হস্তক্ষেপ করতে পারতেছে এবং তার উপর জুলুম করতে পারতেছে, এবং এটা কেউ বাধা দিতে পারতেছে না। এনলাইটেনমেন্টের রাজনৈতিক তত্ত্বের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট, বা ধর্ম ও রাষ্ট্রের বিভাজন, যেটাকে আমরা সেকুলারিজম বলি। তবে সেকুলারিজম শুধুমাত্র এই জিনিসটা না, যেটাকে আমরা একটু আগেও বললাম, শাসকের হাতে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা দেওয়া, তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী করা, এটা সেকুলারিজমের মূল ভিত্তি, যদিও এটা আমরা অনেক সময় ওভারলুক করে যাই। যাই হোক, রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদ, এটার শেকড়টা আসলে আসছে প্রটেস্ট্যান্ট রেফরমেশন থেকে, যেটা আমরা আগের দার্সে আলোচনা করছিলাম। মার্টিন লুথারের চিন্তায়, প্রটেস্ট্যান্ট ধর্মগুরুদের চিন্তায় শাসন ও ধর্মকে আলাদা করার একটা ধারণা ছিল। আবার রিফরমেশনের মাধ্যমে যে যুদ্ধগুলো শুরু হয়েছিল, এগুলোর কারণে ধর্মকে শাসন থেকে আলাদা করার একটা প্রবণতা ইউরোপে শুরু হয়েছিল, এটাও আমরা আগের দার্সে আলোচনা করছি। অন্যদিকে বিভিন্ন প্রটেস্ট্যান্ট ফেরকা নির্যাতনের শিকার হলো, সরকার তাদের উপর নির্যাতন করলো, রাজারা তাদের উপর নির্যাতন করলো। এই কারণে তারা একটা শিক্ষা নিয়ে আসলো যে রাষ্ট্র কখনো ধর্ম চাপায় দিতে পারবে না, রাষ্ট্র কোনো একটা ধর্মীয় অবস্থানকে বাকিদের উপর চাপায় দিতে পারবে না। এটা তারা আনলো নিজেদের ধর্মবিশ্বাসকে রক্ষা করার জন্যই। অন্যদিকে এনলাইটেনমেন্টের সময় জন লক, মন্টেস্কু, ভলতেয়ার এরা নানাভাবে রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদের কথা বলল, যদিও তাদের অবস্থানের মধ্যে পার্থক্য ছিল, সবার অবস্থান একই ছিল না। যেমন ফ্রেঞ্চ দার্শনিকরা রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদের কথা বললেও তারা আলটিমেটলি ধর্মকে রাষ্ট্রের অধীনস্থ করার কথা বলছিল। আবার জন লকের মতো লোকেরা দুটোকে একদম আলাদা রাখার কথা বলছিল, কেউ কারো অধীনস্থ না, অনেকটা এরকম বলছিল। আমেরিকার যে ফাউন্ডিং ফাদার্স, অর্থাৎ তাদের যে জাতীয় জনকরা আছে, তারা এই চিন্তাগুলো দ্বারা প্রভাবিত ছিল এবং তারা ছিল প্রটেস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমেরিকার স্বাধীনতার যে ঘোষণাপত্র এবং সংবিধান, সেখানে এই বিষয়গুলো লিখিত আকারে তারা নিয়ে আসলো। আবার ফরাসি বিপ্লবের সময়ও রাষ্ট্র ধর্মের বিচ্ছেদের ব্যাপারটা ব্যাপকভাবে সামনে আসলো। এভাবে রাষ্ট্র ধর্মের বিচ্ছেদের ব্যাপারটা একরকম প্রতিষ্ঠিত হয়ে গেল। এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তার বা পলিটিক্যাল তত্ত্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা আমরা এতক্ষণ দেখলাম। একটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সামাজিক চুক্তি তত্ত্ব, ন্যাচারাল রাইটস বা সহজাত অধিকার, সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার বিভাজন, এবং সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট, রাষ্ট্র ও ধর্মের বিভাজন। এখানে আসলে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, বিশেষ করে সার্বভৌম শাসনের যে ধারণা এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসে, এটা নিয়ে আলোচনা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সংক্ষিপ্ত পরিসরে এর চেয়ে বেশি আসলে আমরা আলোচনা করতে পারতেছি না। তবে আশা করা যায় ইনশাআল্লাহ যতটুকু আলোচনা হয়েছে এটা যদি আপনারা ঠিকভাবে বোঝেন, তাহলে বাকি বিষয়গুলো আপনাদের বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তার সরাসরি ফলাফল ছিল বিপ্লব। অষ্টাদশ শতাব্দীতে দুটো বড় রাজনৈতিক পট পরিবর্তনকে বা দুটো বড় রাজনৈতিক বিপ্লবকে সরাসরি এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করা যায়, এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তার ফসল বলা যায়। এর মধ্যে একটা হলো আমেরিকার স্বাধীনতা আন্দোলন, যেটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লব হিসেবে শুরু হয়েছিল, যার ফলে আমেরিকা স্বাধীন হয়। আরেকটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লব, যেটার মাধ্যমে ফরাসি রাজতন্ত্রের পতন হয়েছিল। এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তা কেন বিপ্লবের জন্ম দিল, বিপ্লব কেন হয়, কিভাবে হয়, কোন কোন ফ্যাক্টর এখানে ভূমিকা রাখে, এটা নিয়ে আলোচনা অনেক লম্বা, এ নিয়ে অনেক গবেষণা, অনেক লেখালেখি হয়েছে। তবে একটা দিক হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তির যে তত্ত্ব, সেটার মধ্যেই আসলে বিপ্লবের বৈধতা আছে। সেটা কিভাবে দেখেন, সোশ্যাল কন্ট্রাক্টে বলা হচ্ছে আইন কানুন, রাজনৈতিক কাঠামো এগুলো হলো মানুষের বানানো, এগুলো বানানো হয়েছে ব্যক্তির স্বার্থে, ব্যক্তির কল্যাণে। সামাজিক যে চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট, এটার বৈধতাও আসলে নির্ভর করতেছে ব্যক্তির স্বার্থ রক্ষার উপর। যেহেতু মূল ক্ষমতা আসতেছে মানুষের কাছ থেকে,
মানুষ স্বেচ্ছায় সরকারের কাছে নিজেদের ক্ষমতা হস্তান্তর করছে। কাজেই সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। হবস যেমন বলছে, কোনো সরকার যদি দুর্বল হয়, কোনো সরকার যদি নৈরাজ্য এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, তার অনুগত হওয়া বাধ্যতামূলক না। জন লক বলছে, সরকার যদি ন্যাচারাল রাইট অর্থাৎ সহজাত অধিকারগুলো রক্ষা করতে না পারে তাহলে ওই সরকারের আনুগত্য করা আর আবশ্যক থাকে না। মানুষ চাইলে এমন সরকারের কাছ থেকে তার আনুগত্য প্রত্যাহার করে নিতে পারে, ফিরাই নিতে পারে। রুসোর মতে, সরকার যদি জনমানুষের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন করতে না পারে, জেনারেল উইল যেটাকে বলে, এটার প্রতিফলন যদি সরকার করতে না পারে তাহলে সরকারের আনুগত্য করা জরুরি না। এমন অবস্থায় মানুষ সরকার পরিবর্তন করতে পারে, মানুষ চাইলে শাসক পরিবর্তন করতে পারে। সেই পরিবর্তনের পদ্ধতি কি হবে? নির্বাচন হইতে পারে, অন্য কোনো পদ্ধতি হইতে পারে, প্রয়োজনে ভায়োলেন্সের মাধ্যমে হতে পারে, সহিংসতার মাধ্যমে হতে পারে, অস্ত্রের মাধ্যমে হতে পারে। কাজেই মানুষ চাইলে কিছু নির্দিষ্ট প্রেক্ষাপটে অস্ত্রের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে পারে, শাসক পরিবর্তন করতে পারে। এটার একটা বৈধতা, এটার একটা লেজিটিমেসি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে আছে। এবং আমেরিকান এবং ফ্রেঞ্চ বিপ্লবে সরাসরি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এবং ন্যাচারাল রাইটসের কথা আনা হয়েছে। দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে সরাসরি ন্যাচারাল রাইটসের কথা আসছে। বলা হয়েছে, আমরা এই সত্যগুলোকে স্বপ্রমাণিত মনে করি, প্রত্যেক মানুষকে সমান সৃষ্টি করা হয়েছে এবং স্রষ্টা তাদেরকে কিছু অবিচ্ছেদ্য অধিকার দিয়েছেন, আনএলিয়েনেবল রাইটস। এই যে অবিচ্ছেদ্য অধিকার, এটা কোত্থেকে আসতেছে? এটা হলো ন্যাচারাল রাইটস, জন লকের চিন্তা থেকে যেটা আসতেছে। একইভাবে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে এর পরের লাইনে অ্যাকচুয়ালি সোশ্যাল কন্ট্রাক্টের কথাও আসছে এবং সেখানে এটা বলা হয়েছে, মানুষ চাইলে সরকার পরিবর্তন করতে পারে। যদি কোনো সরকার মানুষের ন্যাচারাল রাইটসগুলো সংরক্ষণের বদলে এগুলো হরণ করা শুরু করে বা এগুলোর উপর হস্তক্ষেপ করা শুরু করে, তাহলে মানুষ চাইলে ওই সরকারের পতন ঘটাতে পারে, ওই সরকার ব্যবস্থা বাদ দিতে পারে এবং নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারে। কাজেই আমেরিকান বিপ্লবের যারা নেতা ছিল, আমেরিকার ফাউন্ডিং ফাদার্স, আমেরিকার জনকরা, তারা সরাসরি এনলাইটেনমেন্টের রাজনৈতিক তত্ত্বের ওপর তাদের বিপ্লবের ভিত্তি তৈরি করছিল। একই কথা প্রযোজ্য ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রেও। ফ্রেঞ্চ রেভলিউশনের পেছনে, ফরাসি বিপ্লবের পেছনে এনলাইটেনমেন্ট দার্শনিকদের চিন্তার অনেক প্রভাব ছিল। ভলতেয়ার, রুসো, আমেরিকান রেভলিউশন, প্রতিটা জিনিস ফ্রেঞ্চ রেভলিউশনের চিন্তাকে প্রভাবিত করছিল। 1789 সালে বিপ্লবীরা একটা ঘোষণাপত্র প্রকাশ করছিল, ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। এখানেও আপনারা ন্যাচারাল রাইটস, সোশ্যাল কন্ট্রাক্ট এগুলোর ধারণা পাবেন। এবং পরবর্তীতে এই দুটা বিপ্লবের পর এনলাইটেনমেন্টের রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক চিন্তা ইউরোপের অন্যান্য অঞ্চলেও ছড়ায় পড়ে। বিশেষ করে নেপোলিয়নের যুদ্ধের মাধ্যমে ইউরোপের অনেক অঞ্চলে ফরাসি বিপ্লবের চিন্তা প্রয়োগ করা হয়। কাজেই এই বিপ্লবগুলো সরাসরি এনলাইটেনমেন্টের দর্শনের সাথে যুক্ত। এনলাইটেনমেন্টের চিন্তার আরেকটা প্রভাব দেখা যায় নৈতিকতার ক্ষেত্রে বা এথিক্সের ক্ষেত্রে। এনলাইটেনমেন্ট সবকিছুর মূল মাপকাঠি বানালো মানুষকে, মানুষের আকলকে, মানুষের বিচার বুদ্ধিকে। সে সবকিছুর কেন্দ্রে বসালো মানুষকে। আগে নৈতিকতার ভিত্তি ছিল স্রষ্টা, ক্রিশ্চিয়ানিটি, চার্চের শিক্ষা। এখন নৈতিকতার ভিত্তি হলো মানুষ, আকল, নফস। এনলাইটেনমেন্টের চিন্তা থেকে তাই নৈতিকতার নতুন কিছু ধারণা বের হয়ে আসলো, যার মধ্যে সবচেয়ে প্রভাবশালী সেটা হলো ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। উপযোগবাদ বেসিক্যালি বলল, নৈতিকতার মূল ভিত্তি হলো সুখ এবং কষ্ট, আনন্দ এবং বেদনা। যা মানুষকে সুখ দেয়, যা সুখ বৃদ্ধি করে সেটা ভালো, যা সুখ কমায়, যা কষ্ট তৈরি করে বা কষ্ট বৃদ্ধি করে সেটা খারাপ। এটাকে হেইডনিস্টিক প্রিন্সিপালও বলা হয়। ইউটিলিটারিয়ানিজমের জনক যাকে বলা হয়, জেরেমি বেনথাম, সে বলছিল, প্রকৃতি মানব জাতিকে দুটো সার্বভৌম মালিকের অধীনস্থ করছে, কষ্ট এবং আনন্দ। আমাদের কি করা উচিত এটা ঠিক করে দেয় এই দুজন, সুখ ও কষ্ট। কাজে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সুখকে ম্যাক্সিমাইজ করা এবং কষ্টকে মিনিমাইজ করা, সর্বোচ্চ পরিমাণ সুখ অর্জন করা এবং কষ্টকে যথাসম্ভব কমে আনা।
উপযোগবাদের সাথে জন স্টুয়ার্ট মিল এসে হার্ম প্রিন্সিপালের ধারণা যোগ করলো, ক্ষতির মূলনীতি। নিজের সুখের জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে, সুখের জন্য মানুষের যা ইচ্ছা করার অধিকার আছে, শর্ত হলো সে অন্য কারো ক্ষতি করতে পারবে না। এটা হলো হার্ম প্রিন্সিপাল। এই ধরনের চিন্তার আরেকটা দিক হলো কনসিকুয়েন্সিয়ালিজম বা ফলাফলবাদ, যেখানে বলা হয় যে কোনো কাজ ঠিক না বেঠিক, কোনো কাজ ভুল না শুদ্ধ, এটা নির্ভর করে ওই কাজের ফলাফলের ভিত্তিতে। যদি কোনো কাজের ফলাফল ভালো হয় তাহলে ওই কাজ ভালো, যদি কোনো কাজের ফলাফল খারাপ হয় তাহলে সেই কাজ খারাপ। ইউটিলিটারিয়ানিজম ছাড়া নৈতিকতার আরেকটা ধারণা এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসলো, সেটা হলো দি অন্তোলজিক্যাল এথিক্স। এটা আসছে গ্রিক শব্দ ডিঅন থেকে, যার অর্থ হলো দায়িত্ব। তো এই নৈতিকতার তত্ত্বের মূল কেন্দ্র হলো দায়িত্বের ধারণা বা নৈতিক দায়িত্বের ধারণা। এখানে বেসিক্যালি বলা হয় যে কিছু কাজ আছে যেগুলো সত্তাগতভাবে ভালো, আবার কিছু কাজ আছে যেগুলো সত্তাগতভাবে খারাপ। কাজের ফলাফল কি, এটা থেকে আমার কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, এটা দেখার মূল বিষয় না। কিছু জিনিস বাই ডেফিনিশন ভালো এবং কিছু জিনিস বাই ডেফিনেশন খারাপ। যেগুলো ভালো সেগুলো করা হলো নৈতিক দায়িত্ব, যেগুলো খারাপ সেগুলো থেকে দূরে থাকা হলো নৈতিক দায়িত্ব। একইভাবে তারা বলল শাসক, দেশ, সমাজ, প্রতিবেশী, পরিবার, বন্ধু, এদের সবার প্রতি মানুষের কিছু নৈতিক দায়িত্ব আছে। ইমানুয়েল কান্ট দি অন্তোলজিক্যাল এথিক্সের একজন প্রবক্তা। আমাদের সময় যে মানবাধিকারবাদের কথা বলা হয়, হিউম্যান রাইটস ডকট্রিন, এটা অনেকটা দি অন্তোলজিক্যাল নৈতিকতার মতো। কারণ এখানে বলা হচ্ছে যে মানবাধিকার রক্ষা, মানবাধিকারের নীতি মেনে চলা, এটা হলো মানব জাতির নৈতিক দায়িত্ব। এটার ফলাফল যাই হোক না কেন, এটা মানব জাতির নৈতিক দায়িত্ব। মানবাধিকারের ধারণাকে আসলে উপযোগবাদ দিয়ে ডিফেন্ড করা যায় না। ইনফ্যাক্ট বেনথাম মানবাধিকারের ধারণা অনেক বড় ক্রিটিক ছিল, সমালোচক ছিল। তাই মানবাধিকারের ধারণাকে ডিফেন্ড করতে হলে আপনাকে দি অন্তোলজিক্যাল এথিক্সের মতো কিছু একটাতেই যাইতে হবে। এনলাইটেনমেন্টের দর্শন থেকে নৈতিকতার মোটা দাগে এই দুটো ধারণা আসলো, ইউটিলিটারিয়ানিজম এবং দি অন্তোলজিক্যাল এথিক্স। আধুনিক বিশ্বে আধুনিক মানুষ এই দুটার একটা মিশ্রণ অনুসরণ করে। ব্যক্তিগত জীবনে এবং সমাজজনক সিদ্ধান্ত মানুষ নেয় উপযোগবাদের ভিত্তিতে। আবার নৈতিক দায়িত্ব, নৈতিক সত্যের কিছু ধারণাও এখনো মানুষের মধ্যে রয়ে গেছে, যেটা আমরা যেমন হিউম্যান রাইটসের মধ্যে দেখি। এই দুয়ের একটা মিশ্রণ আধুনিক মানুষের মধ্যে দেখা যায়। যদিও এই যে নৈতিক দায়িত্বের কথা বলা হচ্ছে, সেকুলার ওয়ার্ল্ড ভিউ থেকে এটার ভিত্তি কি হইতে পারে সেটার কোনো সন্তোষজনক উত্তর তাদের কাছে পাওয়া যায় না। এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আরো আলোচনা করব। এনলাইটেনমেন্টের চিন্তার আরেকটা বড় ফলাফল বলা যায় হিউম্যান রাইটসকে, মানবাধিকারবাদকে, যেটা আমরা একটু আগেই বললাম। হিউম্যান রাইটসের পেছনে বড় একটা ভিত্তি হলো লকের কাছ থেকে আসা ন্যাচারাল রাইটসের ধারণা, লাইফ, লিবার্টি এটসেট্রা। আবার ডিঅন্টোলজিক্যাল এথিক্স থেকে নৈতিক দায়িত্বের যে ধারণা আসতেছে, যে মানুষের কিছু ধ্রুব কনস্ট্যান্ট নৈতিক দায়িত্ব আছে, এটাও হিউম্যান রাইটসের ধারণার পেছনে ভূমিকা রাখছে। পাশাপাশি এই যে ব্যক্তিকে মাপকাঠি হিসেবে দেখা, ব্যক্তির স্বাধীনতাকে চূড়ান্ত মূল্যবোধ হিসেবে দেখা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে দেখা, এটাও হিউম্যান রাইটসের ধারণার পেছনে বড় একটা ভূমিকা রাখছে। এনলাইটেনমেন্ট থেকে স্বাধীনতা এবং সাম্যের খুব স্পেসিফিক, খুব নির্দিষ্ট কিছু ব্যাখ্যা বের হয়ে আসছে, একটা নির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং বের হয়ে আসছে জন লক, রুসো, এদের কাছ থেকে। এটাও হিউম্যান রাইটসের যে ধারণা আমাদের সামনে আজকে আছে সেটার তৈরিতে ভূমিকা রাখছে। কাজে মানবাধিকারের যে ধারণা আজকে আমরা দেখতেছি, যেটার উপর ভর করে ইসলামের অনেক সমালোচনা করা হচ্ছে, শরিয়ার সমালোচনা করা হচ্ছে, সেটা মূলত এনলাইটেনমেন্টের দর্শন এবং এনলাইটেনমেন্টের এথিক্সের উপর দাঁড়ানো। এটা সর্বজনীন কিছু না, এটা খুব নির্দিষ্ট একটা ওয়ার্ল্ড ভিউর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরেকটা দিক হলো কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। কলোনিয়ালিজম শুরু হয়েছে এনলাইটেনমেন্টের আগে, তাই এটার দায়ভার পুরোপুরি এনলাইটেনমেন্টের উপর দেওয়া যায় না। তবে এনলাইটেনমেন্টের চিন্তা কলোনিয়ালিজমকে প্রভাবিত করছে। দেখেন, এনলাইটেনমেন্টের চিন্তা হলো যুক্তি, জ্ঞান, বিজ্ঞান, এগুলো হলো মূল মানদণ্ড। এই মানদণ্ডে যারা যত বেশি অগ্রসর তারা তত বেশি সভ্য, যারা যত বেশি যৌক্তিক, যারা যত বেশি জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়েছে তারা তত বেশি সভ্য। অন্যদিকে যারা এগুলোতে পিছিয়ে থাকবে তারা হলো অসভ্য, তারা হলো বর্বর। এখন
সভ্য মানুষদের দায়িত্ব কি, বিশেষ করে বর্বরদের ব্যাপারে, অসভ্যদের ব্যাপারে সভ্য সাদা মানুষদের দায়িত্ব কি, এই ব্যাপারে বিভিন্ন মত ছিল। একটা মত ছিল যে সভ্য সাদা মানুষদের দায়িত্ব হলো অসভ্য মানুষকে সভ্যতার আলোতে নিয়ে আসা। এটাকে অনেকে হোয়াইট ম্যানস বার্ডেন বলে, সাদা মানুষের বোঝা। আবার অনেকে এটাকে বলে সিভিলাইজিং মিশন, সভ্য করার মিশন। এটার মানে হলো ইউরোপের সাদা মানুষ হলো আলোকিত, সভ্য। তার দায়িত্ব হলো পৃথিবীর বাকি সব অঞ্চলের যত অসভ্য মানুষ আছে তাদেরকে জ্ঞানের আলোতে নিয়ে আসা, তাদেরকে সভ্য করে তোলা। কলোনিয়ালিজমের মাধ্যমে, উপনিবেশবাদের মাধ্যমে ইউরোপ আসলে এটাই করতে চাইছে। ইউরোপ ধন সম্পদ লুট করতে চায় নাই, ইউরোপ আসলে অসভ্যদের সভ্য করতে চাইছে। এভাবে এনলাইটেনমেন্টের ব্যাখ্যা থেকে কলোনিয়ালিজমের পক্ষে একটা অজুহাত তৈরি হলো। অসভ্যদের ব্যাপারে সভ্য সাদা মানুষদের দায়িত্ব কি হবে এই ব্যাপারে আরেকটা মত ছিল। এই মতটা আসলো ডারউইনের তত্ত্ব থেকে, বিবর্তনবাদ থেকে। বিবর্তনবাদের একটা অংশ ছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্য, যে উপযুক্ত, যে শক্তিশালী সে টিকে থাকবে, সে রাজত্ব করবে, আর যে দুর্বল, যে পশ্চাৎপদ তারা বিলুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। এটার উপর ভিত্তি করে তারা চিন্তা করলো যে ইউরোপের সাদা মানুষরা হলো উচ্চতর মানুষ, তারা যোগ্য, তারা উপযুক্ত, তারা শক্তিশালী, তাই তারা পুরো পৃথিবীর উপর রাজত্ব করতেছে। বাকি যারা আছে, আফ্রিকা, এশিয়া, বাকি পৃথিবীর কালো মানুষ, বাদামি মানুষ, হলুদ মানুষ, এরা হলো দুর্বল, অনগ্রসর, বর্বর, অসভ্য। এদের মধ্য থেকে যারা ইউরোপিয়ানদের কাছ থেকে শিখতে পারবে, যারা ইউরোপিয়ানদের কাছ থেকে সভ্য হওয়া শিখতে পারবে, তাদের টিকে থাকার একটা চান্স আছে। আর যারা একদম বেশি অসভ্য, যারা বেশি বর্বর, যারা আসলে ইউরোপিয়ানদের মতো হইতে পারবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যে তাদের নিশ্চিহ্ন হওয়ার প্রক্রিয়া, এটা চাইলে দ্রুত করা সম্ভব। অর্থাৎ ইউরোপীয় সাদা মানুষরা চাইলে এই অসভ্য, পশ্চাৎপদ, দুর্বল মানুষদের বিলুপ্ত হওয়ার প্রক্রিয়াকে হেল্প করতে পারে, তারা এই প্রক্রিয়াটাকে আরো দ্রুততর করতে পারে। কিভাবে করতে পারে? তাদের হত্যা করার মাধ্যমে। এবং এই চিন্তাটা কলোনিয়ালিজমের আদর্শের একটা বড় অংশ ছিল। এটা আজকে আমাদের কাছে শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। কাজেই অসভ্যদের ব্যাপারে সভ্য মানুষদের দায়িত্ব কি, এই ব্যাপারে দুটা মত হলো। একটা মত হলো যে অসভ্যদের সভ্য করতে হবে, তাদেরকে সভ্যতার আলোতে নিয়ে আসতে হবে। আরেকটা কথা হলো যে অসভ্যরা তো আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে, সো এই নিশ্চিহ্ন করার প্রক্রিয়াটা আমরা আরো দ্রুততর করতে পারি। তো এই দুই মতের লোক আবার একটা বিষয়ে একমত, সেটা হলো সাদা মানুষ, ইউরোপিয়ান মানুষ, সভ্য মানুষ, এনলাইটেন মানুষ অসভ্য মানুষদের জমিতে গিয়ে তাদের জান, মাল, সম্পদ সব ছিনাই নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কাজে এইভাবে এনলাইটেনমেন্ট কলোনিয়ালিজমের বৈধতা তৈরিতে ভূমিকা রাখলো। সবশেষে আমরা ধর্মের ক্ষেত্রে এনলাইটেনমেন্টের প্রভাব দেখব, এবং আমার মতে ধর্মের ক্ষেত্রে এনলাইটেনমেন্টের সবচেয়ে বড় প্রভাব হলো ডিইজম, DEISM, ডিইজম। এই শব্দটার কোনো জুৎসই বাংলার প্রতিশব্দ নাই, আমার জানা মতে নাই। অনেকে এটার অনুবাদ করেন যৌক্তিক একেশ্বরবাদ, কিন্তু সেটা আসলে সঠিক না। সহজ ভাষায় ডিইজম হলো ধর্ম বাদ দিয়ে স্রষ্টায় বিশ্বাস। যারা ডিইজমে বিশ্বাসী তাদেরকে বলা হয় ডিইস্ট। ডিইস্টরা মনে করে একজন স্রষ্টা মহাবিশ্বকে তৈরি করছেন, তিনি মহাবিশ্বের আইন ঠিক করে দিয়েছেন, তিনি প্রকৃতির আইন ঠিক করে দিয়েছেন, কিন্তু একবার তৈরি করার পর তিনি আর সৃষ্টি জগতে হস্তক্ষেপ করেন না। এটা হলো অনেকটা এমন যে একটা চাবি দেয়া ঘড়ির মতো, চাবি ঘোরায়, ঘড়ি ছেড়ে দেয়া হয়েছে, এখন ঘড়ি নিজের মতো চলতেছে। অর্থাৎ স্রষ্টা সব নিয়ম কানুন ঠিক করে দিয়েছেন, তারপর তৈরি করছেন, তারপর চাবি ঘুরায় ছেড়ে দিয়েছেন। এখন এখানে উনি আর কোনো হস্তক্ষেপ করেন না, মহাবিশ্ব নিজের নিয়মে চলতেছে। এটা হলো ডিইস্টদের বিশ্বাস। এবং ডিইস্টরা মনে করে কোনো ধর্ম পালন করে স্রষ্টাকে পাওয়া যাবে না, স্রষ্টার নৈকট্য অর্জন করা যাবে না। স্রষ্টাকে পাওয়ার উপায় হলো যুক্তি, বিজ্ঞান, অনুসন্ধান। এবং তারা মনে করে যে স্রষ্টার ব্যাপারে জানার একমাত্র উৎস হলো বেসিক্যালি বিজ্ঞান এবং মানুষের যুক্তি। আসমানি কিতাব, আসমানি জ্ঞান, ওয়াহি এরকম কিছু নাই। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষ প্রকৃতি সম্পর্কে জানবে এবং এভাবেই মানুষ স্রষ্টা সম্পর্কে কিছু ধারণা পাবে। এবং যেহেতু আসমানি কিতাব, ওয়াহি এগুলোর দরকার নাই, তাই ধর্মেরও কোনো প্রয়োজন নাই। ধর্মের বিধান এগুলো হলো ধাপ্পাবাজি।
গাল গল্প, পুরোহিততন্ত্র। আসল ইবাদত হলো নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী নৈতিক এবং সঠিক জীবন যাপন করা। কাজেই ডিইজম স্রষ্টাকে বিশ্বাস করে কিন্তু আসমানি কিতাবে বিশ্বাস করে না। ডিইজম স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু ধর্মীয় বিধিবিধান বিশ্বাস করে না। ডিইজম স্রষ্টা মানে কিন্তু ধর্ম মানে না। এনলাইটেনমেন্টের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিইস্ট ছিল। যেমন আমেরিকার ফাউন্ডিং ফাদার্সের অনেকেই ছিল ডিইস্ট। ভলটেয়ার ছিল ডিইস্ট। ফরাসি বিপ্লবের নেতা ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার ছিল ডিইস্ট। রাজা রামমোহন রায় একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করছিল, এটার নাম ছিল ব্রাহ্ম সমাজ। আপনারা অনেকে হয়তো জানেন। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের অংশ ছিল, দ্বারকানাথ ঠাকুর সেও ব্রাহ্ম সমাজের অংশ ছিল। এরাও ছিল ডিইস্ট। ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে ডিইজমের যে ধারণাটা আসলো যে স্রষ্টায় বিশ্বাস করি কিন্তু ধর্মে বিশ্বাস করি না, আমি আমার ব্যক্তিগত জীবনে ভালো হইলেই হবে, এবং সেই ভালো হওয়ার ধারণাটাও হলো আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী, এটা এনলাইটেনমেন্টের অনেক বড় একটা প্রভাব। একটা জিনিস মনে রাখবেন, ইউরোপ কিন্তু সরাসরি খ্রিশ্চান থেকে নাস্তিক হয় নাই। ইউরোপ সরাসরি খ্রিশ্চান থেকে আজকের এই অবস্থায় আসে নাই, বরং সে প্রথমে খ্রিশ্চান ছিল, তারপর সে ডিইস্ট হয়েছে, তারপর সে নাস্তিক হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোনো সমাজ ধার্মিকতা থেকে সরাসরি নাস্তিকতায় যায় না। ধার্মিকতা থেকে নাস্তিকতায় যাওয়ার আগে মাঝখানে একটা পর্যায় থাকে, এবং এই পর্যায়টাতে সে ডিইজমের মতো একটা অবস্থানে থাকে। সে স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাসকে জীবনের অন্যান্য দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। যে স্রষ্টা আছে, কিন্তু আমার জীবন কিভাবে চালাইতে হবে, আমার ব্যক্তিগত জীবন কিভাবে চালাইতে হবে, সমাজ কিভাবে চালাইতে হবে, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, এই ব্যাপারে স্রষ্টার বলার কিছু নাই। এটা আমি আমার নিজের আকল থেকে ঠিক করব। সো এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো সমাজ ধার্মিকতা থেকে নাস্তিকতায় যাওয়ার সময় মাঝখানে ডিইজমের মতো একটা পর্যায়ে পার করে আসে। সে সরাসরি ধার্মিকতা থেকে নাস্তিকতায় যায় না। বিশেষ করে আমাদের সমাজ বাংলাদেশে বর্তমান বাস্তবতাকে বোঝার জন্য এই জিনিসটা বোঝা খুবই জরুরি। এই ডিইজম নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা যদি সামারি করি তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখলাম। আমরা এনলাইটেনমেন্টের পরিচয় দেখলাম, এটার পেছনে মূল চিন্তা কি ছিল সেটা দেখলাম, এটার ভিত্তিগুলো দেখলাম, এটার মূল ধারণাগুলো দেখলাম। পাশাপাশি এনলাইটেনমেন্টের কিছু প্রভাব আমরা দেখলাম, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে, ধর্ম এবং বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে এনলাইটেনমেন্টের চিন্তার কিছু প্রভাব আমরা দেখলাম। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা আসলে এখানে অনেক বিষয় যুক্ত করতে পারি নাই, যেমন অর্থনীতি, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি। এই বিষয়গুলো আসলে এনলাইটেনমেন্টের চিন্তার উপর তৈরি হওয়া বলা যায়, কিন্তু আমরা এখানে আসলে সেগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি না, কারণ আমাদের সময়ের একটা লিমিটেশন আছে। কিন্তু আমরা যতটুকু আলোচনা আনছি এখান থেকে ইনশাল্লাহ আপনারা প্রাথমিক ধারণা পাবেন, যেগুলো আপনাদের অন্যান্য বিষয়গুলো বুঝতে ইনশাল্লাহ সাহায্য করবে। আমরা এনলাইটেনমেন্টের পরিচিতি দেখলাম বেসিক্যালি। এবার আমরা এনলাইটেনমেন্টের কিছু ক্রিটিক দেখবো, অর্থাৎ এনলাইটেনমেন্টের কিছু সমালোচনা দেখবো বা এনলাইটেনমেন্টের ধারণাগুলো ব্যবচ্ছেদ করার চেষ্টা করব।